ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। জাতীয় সংসদে আজ ঘোষণা হচ্ছে বাংলাদেশের 50তম বাজেট। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বেলা 11টার দিকে নিজ বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মহামারী করোনায় আক্রান্ত পুরো বিশ্ব, এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা। 50তম বাজেটের আকার 6,03,681 কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও ঘাটতি 2,11,191 কোটি টাকা, যা জিডিপির 6.1%, অর্থাৎ 35% টাকায় ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটি সর্বোচ্চ ঘাটতি। জাতীয় সংসদে বিকেলে পেশ হবে দেশের 50তম বাজেট। তার আগে সংসদে বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে, এটি আসলে কখন শেষ হতে পারে, কখন নাগাদ বাজেট অনুমোদন পেতে পারে মন্ত্রিসভা থেকে? বৈঠক তো কেবল শুরু হলো ইব্রাহিম, এটা চলবে মানে প্রতিবার যেটা আমরা দেখি সেটা হচ্ছে 2-2.5 ঘন্টা চলে, অনেক সময় 1.5 ঘন্টার সময়ও শেষ হয়ে যায়। তো হতে হতে কিন্তু শেষ দিকে এসে মন্ত্রিসভার একদম বৈঠকের যে বিশেষ বৈঠক চলছে সেই বৈঠকের শেষ দিকে এসে কিন্তু অনুমোদন পায়। সাধারণত যে বাজেট উত্থাপন করা হয়, যে আকার বা সংখ্যার বাজেট উত্থাপন করা হয় বা যেসব রূপরেখাগুলো আছে সেগুলো উত্থাপন করা হয় মন্ত্রিসভার বৈঠকে সংক্ষেপে, সেগুলো কিন্তু সাধারণত অনুমোদন পায়। বিশেষ বিশেষ জায়গায় প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি মতামত দিয়ে থাকেন সেটি নেওয়া হয়, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি মন্ত্রিসভার যিনি প্রধান তিনি কিন্তু অনুশাসন দিয়ে দেন। এরপরে কিন্তু আসলে সেটি অনুমোদন পায়, এবং সেই অনুমোদন পাওয়ার পর সময়ের ব্যবধান শুধু বাকি থাকে। সেই সময়ের ব্যবধানের পর আসলে যেমন আজকে সময় দেওয়া আছে বিকেল 3টা, সেই বিকেল 3টায় কিন্তু যে বাজেটের যে অধিবেশন আছে সেই অধিবেশনে কিন্তু অর্থমন্ত্রী উপস্থাপন করবেন। কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী এসেছেন, তিনি গাড়ি থেকে নেমে মানে সাংবাদিকদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে তিনি ভেতরে চলে গেছেন। তিনি কিন্তু আজকে বাজেট উত্থাপন করবেন, তার ক্যারিয়ারের 3য় বাজেট এবং সবচেয়ে ঘাটতির বাজেট বলা হচ্ছে কারণ জিডিপির যে 6.1% সেটি পূরণ হওয়া নিয়ে একটা শঙ্কা আছে, যদিও সেটি কীভাবে পূরণ করা হবে সেটি এখন আমরা জানতে পারছি না। জানতে পারা যাবে যখন তিনি বাজেট উত্থাপন করবেন বা উপস্থাপন করবেন, সেখানে তিনি বাজেট ঘাটতির যে রূপরেখা সেটি তিনি দিয়ে দেবেন। আগেরবারও বলেছিলাম যে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে সকালবেলা এই বিশেষ মন্ত্রিসভার বৈঠকে যারা এসছেন এবং সংসদ সদস্য যারা পার্লামেন্টের আজকের এই বৈঠকে যোগ দেবেন, তারা কি করোনা পরীক্ষা করে নেগেটিভ নিশ্চিত হয়ে আজকে আসছেন? এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আচ্ছা ইব্রাহিম, হ্যাঁ, বিষয়টি এরকমই যে যারা করোনা নেগেটিভ আছেন শুধু তারাই আসতে পারছেন, সেটা আমি নিশ্চিত করে বলছি। যোগাযোগ করেছিলাম আমি সংসদের যে গণসংযোগ বা জনসংযোগ শাখা আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছেন যে যাদের করোনা নেগেটিভ আছে তারাই কেবল ঢুকতে পারছেন বা প্রবেশ করতে পারবেন, বা তাদের প্রবেশের অনুমতি রয়েছে, এবং যে টানেলের যে প্রবেশ গেট দিয়ে ঢুকতে হয় সেখানে কিন্তু স্যানিটাইজারের ব্যবস্থা আছে। সুতরাং যারা এমনি সুস্থও আছেন তাদেরও যেন স্যানিটাইজ করে বা জীবাণুমুক্ত করে যেন সংসদের প্রবেশ করতে পারেন মন্ত্রী এমপি যারাই আছেন। এমপিরাই তো আসেন, এর মধ্যে যারা মন্ত্রী আছেন, সেইটি নিশ্চিত করে কিন্তু তাদের প্রবেশটা নিশ্চিত করা হচ্ছে। এবং বিকেল 3টায় উত্থাপিত হয় বাজেট, এবং এ নিয়ে আজকে তো শুধুমাত্র উত্থাপন পর্যন্তই, এরপরে দীর্ঘ প্রায় 1 মাসের মতো এই মাস জুড়ে আসলে আলোচনা হবে, বাজেট নিয়ে নানা রকম আলোচনা হবে। এরপরে আসে এই মাসের শেষ দিকে এসে আসলে বাজেটটা পাস হবে। জি, জুয়েল থিওটোনিয়াস, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি বাজেটের প্রাক্কালে বিস্তারিত জানিয়েছেন খবর। মহামারীর বাজেটে প্রত্যাশা মিটবে কি, এই বিষয় নিয়ে আলোচনায় এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর, সিবিটি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ তালিকায়। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আসি। আমরা যে এতক্ষণ ধরে যে প্রতিবেদনগুলো দেখাচ্ছিলাম সেখানেও কিন্তু বলা আছে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কিন্তু বেশ ঘটা করে আনন্দ করে পালন করেছে।
আমরা 50তম বাজেট উপস্থাপন করছি আজকে। এই সময়ে এসে আমরা দেখছি যে আসলে বাজেটের যে মূল সংকট, যেটি বরাদ্দ বাড়ছে বাস্তবায়ন হচ্ছে না, সেটি আজকে আমরা দেখলাম। প্রবৃদ্ধিকে বড় করে দেখানোর একটা প্রবণতা আছে কিন্তু আমাদের বাজেটে, যেটা বারবারই অর্থনীতিবিদরা বলে থাকছেন, আপনারা বলছেন। এই প্রবণতাকে কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এসে? ধন্যবাদ। আমি প্রথমেই আসলে বাংলাদেশের 50 বছরের যে বাজেট, 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর বাজেট, সেটার জন্য আমি আসলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মাননীয় অর্থমন্ত্রীকেও অভিনন্দন জানাচ্ছি যে তিনি এই বাজেটটি উপস্থাপন করবেন। এবং এখানে আপনাদের প্রতিবেদনও দেখলাম যে বাংলাদেশের যে সেই প্রথম বাজেট থেকে এই পর্যন্ত যে বিরাট একটি উল্লঙ্ঘন ঘটেছে এটার আকারে। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে সময়ের প্রেক্ষিতে এটার আকার বাড়বে, আমাদের জিডিপির আকার বাড়ছে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, এবং আরেকটি বিষয় হচ্ছে জনসংখ্যার পরিমাণও বেড়েছে। তো বিশাল একটি জনগোষ্ঠীর দেশে বিশাল জিডিপির আকারও বাড়ছে। সেই তুলনায় প্রতি বছর এটা বাড়বে, কারণ একটা বাজেট সাধারণত বাড়ার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে? মূল্যস্ফীতি বাড়ে, জিডিপি প্রবৃদ্ধি বাড়ে, আর স্বাভাবিক একটা বৃদ্ধি তো হবেই। তো সেই তুলনায় এটা আকারটা ভালো বাড়ার বিষয়টা, কিন্তু আপনার পাশাপাশি দেখতে হবে যে আমাদের সক্ষমতাটা কোথায়, সেখানেই কিন্তু সমস্যাটা। সক্ষমতার ক্ষেত্রে এখনো আমরা কোনো খাতে করুণভাবে আমাদের সক্ষমতার চিত্র দেখতে পাই, এবং সামগ্রিকভাবেও কিন্তু সেই সক্ষমতাটার আকাঙ্ক্ষাটা আমরা দেখছি না, পূরণ হতে দেখছি না। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে এই যে সক্ষমতাটা বাড়ছে না কিংবা বাজেটটা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, সেই ব্যাপারে একটা রিয়েলাইজেশন, আত্মবিশ্লেষণ এবং সেটার প্রচেষ্টা এবং সেটার জন্য কিছু সুস্পষ্ট মেজার আর কি, কার্য পরিধি কিংবা কার্যক্রম, সেগুলো নেওয়ার কোনো আমরা তেমন উদ্যোগ দেখি না, প্রোঅ্যাক্টিভ মেজার। আরেকটি বিষয় হচ্ছে যে বাজেট কেন বাস্তবায়ন হয় না, দুদিক থেকে আমাদের সমস্যা। একটি হচ্ছে আয়ের দিকে সমস্যা, অন্যদিকে ব্যয়ের বিষয়টা হচ্ছে কি যে বাজেট তো সাধারণত ব্যয় কোথায় কোথায় আমি করব সেটা আগে নির্ধারণ করে আমরা আয়গুলোকে খুঁজে থাকি। এখন আয়ের ক্ষেত্রে একটা অভ্যন্তরীণ উৎসটাই হচ্ছে সবচেয়ে বড় উৎস। যে কোনো দেশের বাইরের ঋণ আসতে পারে, সাহায্য আসতে পারে, কিংবা ব্যাংক থেকে নিতে পারে, সেগুলো তো সেকেন্ডারি বিষয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমার রাজস্ব আহরণ কেমন হবে, কর কেমন হবে, সেই ক্ষেত্রে আমরা কোনো ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছি না। দুঃখজনকভাবে মনে হচ্ছে যেন পিছন দিকেই যাচ্ছি। এটি একটি বিষয় আয়ের দিকে মোটা দাগে। এবং যদি ব্যয়ের দিকে দেখুন ব্যয়ের দিকেও দেখা যাচ্ছে ইদানিং আরো সমস্যাটা হচ্ছে যে অনুন্নয়ন ব্যয় বাড়ছে, কিন্তু উন্নয়ন ব্যয়টা বাড়ছে না। উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে এক ধরনের যে স্লোতগতি, সেটা এমনকি যে সমস্ত খাত অতি জরুরি, যেমন এই অতিমারির সময় যেটি অতি জরুরি ছিল যে স্বাস্থ্য খাত, সেখানেও কিন্তু কোথায় কি হলো, সবচাইতে কম বাস্তবায়ন হলো এই খাতটিতে। সুতরাং এই যে আকার নিয়ে আমরা এত খুশি হওয়ার কোনো কারণ নাই, যখন এটা বাস্তবায়ন হবে তখনই আমরা প্রকৃত অর্থে ডক্টর ফাহমিদা খাতুন, আপনি সেটি যথার্থই বলছিলেন যে আসলে এরকম একটি ব্যর্থতার জায়গা থেকে আত্মবিশ্লেষণ প্রয়োজন বাজেটে, সেটিও আপনি প্রত্যাশা করছেন। আহসান এস মনসুর, আপনার কাছে একটু আসতে চাই যে বিষয়টি আপনি বরাবর বলে থাকেন যে এবারও অনেকেই বলছেন যে আসলে সবচেয়ে প্রত্যাশিত বিষয় হওয়া উচিত এবারকার বাজেটে কোভিড আক্রান্ত অর্থনীতি উদ্ধারে বড়সড় একটা রোডম্যাপ, সবচেয়ে বেশি সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা। বাজেটে এরকম একটা রোডম্যাপ থাকা উচিত বলে মনে করছেন অনেকেই। আপনি কি বলছেন যে কিভাবে এটি বাজেটে সাজানো দরকার, কিভাবে আসা উচিত, বাস্তবায়ন পদ্ধতি কি হওয়া উচিত? ডক্টর আহসান এস মনসুর, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলবো যে যেহেতু এটা করোনাকালীন বাজেট এবং করোনা এই 1 বছরের মধ্যে যাবে না আমাদের কাছ থেকে, একে তাড়াতে হয়, সে আপনি যাবে, তাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের হচ্ছে বিশ্বে যেটা এখন স্বীকৃত পদ্ধতি যে সবাইকে বা মোটামুটি একটা বৃহত্তর জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। আমার হিসাবে সেটা 12 কোটি লোক। 12 কোটি লোককে যদি আমরা টিকার আওতায় আনতে চাই, তাহলে আমাদের 24 কোটি ডোজ ভ্যাকসিন ব্যবস্থা করতে হবে। আমরা চায়না থেকে যেটা আনছি $10 করে লাগে, তাহলে প্রায় $2.4 বিলিয়ন লেগে যাবে শুধু ভ্যাকসিন কিনতে। হয়তো আমরা একটু কমে কিনতে পারবো গাভি থেকে বা অন্যান্য সোর্স থেকে, তাহলেও আমার মনে হয় যে আমাদেরকে প্রায় 15-16 হাজার কোটি বা আরো বেশি ভ্যাকসিন কেনার জন্য রাখতে হবে এই বাজেটে। সেটা কিন্তু নাই, এখানে 10,000 কোটি টাকা একটা থোক বরাদ্দ রাখা আছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা আসছে, ভ্যাকসিন আসলো, ভ্যাকসিন দেওয়াটা কি এতই সহজ? আমরা পৃথিবীর সব দেশে দেখছি বিশাল মোবিলাইজেশনের দরকার হয়,
এবং সে মোবিলাইজেশনটা যত স্বল্প সময় আমরা করতে পারি ততই ভালো। বাংলাদেশে যে আমরা যেটি এক্সপিরিয়েন্স আমাদের, দিনে আমরা 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোককে আমরা দিতে পেরেছি। 2 লক্ষ লোকে যদি আমাকে অ্যাভারেজ দিই, আমার 3.5 বছর লাগবে এই টিকা দিতে। সেটা কি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়? তাহলে কি হতে হবে? টিকা আসার আগেই এই বাজেটে আমরা দেখতে চাই যে কি ধরনের রোডম্যাপ সরকার করছে, যাতে 12 কোটি লোককে আমরা টিকা আসতে হয় তারও 3-4 মাস লাগবে, বা 4 মাস পরে যদি টিকা আসে আমরা পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে যেন আমরা টিকাদার কর্মসূচি সম্পাদন করতে পারি এবং বাংলাদেশকে এই বছর আগামী অর্থ বছরের শেষ নাগাদ করোনা মুক্ত দেশ হিসাবে গণ্য করা হয়। আবার যেন আকাশ ডক্টর মনসুর, এই সংক্রান্ত আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, যে যেটি আমরা জানছি যে ইতিমধ্যে যে প্রায় 32,000 কোটি টাকার মতো স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ থাকছে, এছাড়া টিকা কেনার জন্য পর্যাপ্ত অর্থ সরকার বরাদ্দ রাখছে, আমাদের দাতা সংস্থাগুলো তারাও কিন্তু পর্যাপ্ত অর্থ সহযোগিতা দিচ্ছে। এমন একটি পরিস্থিতিতে যে সংকট, মূলত আপনি বলছেন যে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা দরকার, সেই ক্ষেত্রে আসলে মূল সংকট কোন জায়গায়? 32,000 কোটি টাকা দিয়ে কি সবকিছু হয়ে যাবে? আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোবিলাইজেশন। অর্থাৎ এই 12 কোটি লোককে যদি আমাকে দিনে অন্তত পক্ষে 15 থেকে 20 লক্ষ লোকজন দিতে হয় দিনে, প্রতিদিনে, তাহলে সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর ভরসা করে থাকলে হবে না। এটা একটা অসম্ভব কার্যক্রম। এটা একটা ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এফর্ট হিসাবে নিতে হবে এবং সব মন্ত্রণালয়কে এবং জনগণকে, স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, উপজেলা, ইউনিয়ন পরিষদ, ডিস্ট্রিক্ট কাউন্সিল, জেলার কর্মকর্তা, উপজেলা নির্বাহী পরিচালক, সবাইকে নিয়ে গ্রামে গ্রামে এই দল, যে ভলান্টিয়ার গ্রুপ নিয়ে, এনজিওদেরকে নিয়ে, লোকাল লেভেলের এনজিওদেরকে নিয়ে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এটা করতে হবে। এটা শুধুমাত্র আমাদের যে প্রশাসন নির্ভর যে একটা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রশাসনকে দিয়ে কিন্তু শুধু প্রশাসনকে দিতে হবে না, প্রশাসন থাকবে, তারাই লিড দিন, কিন্তু সেখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে, এনজিওদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলে আমরা এটা পারবো। এবং এটা অসম্ভব কিছু নয়, দিনে 15 লক্ষ থেকে 20 লক্ষ লোককে আমরা দিতে পারবো। জি, অবশ্যই অসম্ভব কিছু নয়। পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যেই টিকা প্রয়োগের জায়গায় অনেক অংশেই বাস্তবায়ন করে ফেলেছে, সর্বোচ্চ সংখ্যক মানুষকে তারা টিকা দিয়ে হচ্ছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ আলী খোকন, আপনার কাছে একটু আসতে চাই যে বিষয়টি ব্যবসায়ীদের তরফ থেকে এবারের বাজেটের আগে সবচাইতে বেশি দাবি ছিল যেটি কর্পোরেট ট্যাক্সের জায়গা, বিনিয়োগের পরিবেশকে আরেকটু সুসংহত করার জায়গা। আপনার জায়গা থেকে আসলে আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আসলে এই বছর যে বাজেটটা আমরা যেটা বলতে চাচ্ছি, যেটা আসলে করোনাকালীন বাজেটের আকার 6,03,000 কোটি টাকা। আসলে জনসংখ্যার তুলনায়, আমাদের বর্তমান রাজস্ব আয়ের তুলনায় আমরা বলবো বাজেটটা অত বড় নয়। তারপরে যে বাজেটে এখনো আমরা দেখছি যে 35% বাজেটে ঘাটতি রয়ে গেছে। একদিকে উন্নয়ন বাজেট বিশাল আকারে করা হয়েছে। আমি বাজেটের ভালো দিক যে যেগুলি একটু আলোচনা করে আমি আমার কর্পোরেট ট্যাক্সের দিকে যাচ্ছি। যে ভালো দিক হলো করোনা মোকাবিলার জন্য প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। হঠাৎ অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগের জন্য 5,000 কোটি টাকা, বীর মুক্তিযোদ্ধার ভাতা সম্মানের জন্য 5,700 কোটি টাকা, কৃষি ভর্তুকিতে 9,500 কোটি টাকা। এই তিনটা হলো বাজেটের সবচেয়ে ভালো দিক। আমি বলবো যে আমরা কৃষিতে এবছরও স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের খাদ্য এবছর আমাদের ঘাটতি হবে না। কিন্তু কর্পোরেট ট্যাক্সের আমরা যেটা বলবো যে এবারে আপনারা জানেন যে বাংলাদেশের শিল্প খাত, বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু করোনাকালীন কারণে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা বিগত বছর প্রায় 6 মাস অনেকের শিল্প বন্ধ ছিল এবং সরকার বিভিন্ন প্রণোদনা এবং স্টিমুলাস প্যাকেজগুলি দেওয়ার কারণে এবং বিশেষ করে পোশাক রপ্তানি শিল্পের ভিতরে শ্রমিকদের প্রায় 4 মাস বেতন সরকার কর্তৃক দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং যা অত্যন্ত একটা মিনিমাম ইন্টারেস্টে 2% ইন্টারেস্ট দেওয়ার কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলি টিকে গেছে। এখন আপনাদেরকে চিন্তা করে সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আমাদেরকে মনে হয় কর্পোরেট ট্যাক্সটা আমার করোনাকালীন সময়ের জন্য আমার মনে হয় কর্পোরেট ট্যাক্সটা কিছু ছাড় দেওয়া সরকার উচিত। এতে করে সাধারণত যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, একটা ছোট ব্যবসায়ী, মাঝারি শিল্প যারা আছে, আসলে তারা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। কারণ তাদেরকে ওরম অনেকে সংগঠিত নয়, অনেকে অ্যাসোসিয়েশন আওতায় নয়। এই ছোট ক্ষুদ্র শিল্পগুলিকে আমি মনে করবো এদের কর ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া এবং ছোট ছোট শিল্পগুলিকে ট্যাক্সের আওতা কমিয়ে আনা, তাতে করে যেহেতু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি কিন্তু টিকে যাবে। আমি মনে করি কর্পোরেট ট্যাক্সের হারটাকে কমানো উচিত। এবং আমাদের দেশে আমরা যে দাবিগুলি জানিয়ে আসছি যে আমাদের শিল্পে খুচরা যন্ত্রাংশের উপরে যেভাবে কর করা হয়, যে ক্যাপিটাল মেশিনারিজ আমদানিতে 1% ট্যাক্স ধার্য করা হয়, একসময় এটা টোটালি ট্যাক্স মুক্ত ছিল,
বিগত 3 বছর যাবত এটার উপর 1% ট্যাক্স ধার্য করা হয়। কিন্তু দেখা যায় এর যন্ত্রাংশ আনতে গেলে আমাদেরকে 30 থেকে সর্বোচ্চ 70% ট্যাক্স দিতে হয়। আমরা বারবার দাবি জানাচ্ছি এই ট্যাক্সটা কমিয়ে আনার জন্য। দ্বিতীয় কথা হলো ম্যানমেড ফাইবার ডাইভার্সিফিকেশনে সারা পৃথিবী চলে যাচ্ছে, আমরা কিন্তু সেই ধরনের পিছিয়ে আছি। আমরা বলছি ডাইভার্সিফিকেশন অর্থ হলো ম্যানমেড ফাইবার, যা দ্বারা পৃথিবীর 30% থেকে 40% এখন ম্যানমেড ফাইবার, সেটার উপর থেকে কিন্তু কোনোভাবে ট্যাক্স কমাচ্ছে না। আমরা বলছি সকল কাঁচামাল আমদানিতে ম্যানমেড ফাইবার উপর থেকে ট্যাক্সটা যদি প্রত্যাহার করা হয়, তাহলে এই দেশে কিন্তু শিল্পগুলি আরো নিশ্চয়ই ভালো সেই চলবে। বিষয়টি আসলে ভাবা হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে বলে আসছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর আহসান ইসলাম মনসুর, আপনার কাছে আবার একটু আসতে চাই, আমরা অল্প করে এবার শুনতে চাই আপনার কাছ থেকে যে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এর উপর কর্পোরেট কর বাড়ছে, কোটি টাকা লেনদেন হয় প্রতিদিন এই মাধ্যমে, যেটি এখন 32% আছে, 32.5%, সেটি 40% উঠে যেতে পারে। এই সিদ্ধান্ত যদি সত্যিকার অর্থে বাজেটে আসে, প্রস্তাব আসে, তাহলে কি হবে, কিভাবে ভাবছেন? ডক্টর আহসান ইসলাম মনসুর, আমাকে শুনতে পাচ্ছেন? একটু একটু বস্তুটা আবার একটু বলবেন? জি ডক্টর মনসুর, যেটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেগুলো এমএফএস এর উপর কর্পোরেট করে এবার বাড়ানোর একটি পরিকল্পনা সরকারের আছে। সাধারণত কর্পোরেট ট্যাক্স যেটি 32.5%, এই ক্ষেত্রে সেটি আমরা শুনছি 40% পর্যন্ত হতে পারে। এই সাধারণত গরিব মানুষ অথবা মধ্যবিত্ত এরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বেশি টাকা লেনদেন করে। এটির আসলে কোনো প্রভাব আপনি আন্দাজ করছেন কিনা, যদি এটি হয়ে থাকে? কত বাড়ানো হয়েছে? জি 32.5% তো কর্পোরেট ট্যাক্স, এখন এটি 40% করার একটি পরিকল্পনা আমরা শুনছি। হ্যাঁ, ও আচ্ছা, না এটা কিন্তু আমি মনে করি যে এটা বিপরীতমুখী একটা প্রক্রিয়া। কারণ আমাদের দেশে এখন যেমন আমি আগে থেকেও বলে আসছি, টেলিকমের উপরও এটা করা হয়েছে এবং এটা ঠিক নয়। টেলিকম হচ্ছে আমাদের ইকোনমিক যে প্রোগ্রেসটা হচ্ছে, যে ডেভেলপমেন্টটা হচ্ছে, আমাদের যখন আমরা বলি ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি, এটা ব্যাকবোন কিন্তু টেলিকমিউনিকেশন, এটার ব্যাকবোন কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এগুলোকে যদি আমরা ওই উচ্চ হারে ট্যাক্স দিয়ে তাদের যে কার্যক্রম সেটাকে যদি আমরা ব্যাহত করি, সেটা কিন্তু দেশের জন্য বা আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু ভালো কিছু হবে না। আলটিমেটলি কি হয়, হাই ট্যাক্স হলে পরে দেখা যায় যে বিনিয়োগটা কমে যায় এবং সেখানে আমরা এটা লক্ষ্য করেছি যে গ্রামীণ ফোন এবং রবি এরা কিন্তু বিনিয়োগটা অনেকখানি কমিয়ে দিয়েছে বাংলাদেশে। আমাদের 5G কিন্তু এখনো আমরা প্রিপারেশন সেভাবে নিতে পারছি না। এগুলোকে চিন্তা করতে হবে সরকারকে ট্যাক্স বসানোর আগে। আমি মনে করি যে অলরেডি টেলিকম এবং এই খাতগুলো এবং যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল সেক্টর, এরা কিন্তু সর্ববৃহৎ করদাতা। বাংলাদেশে 4টে করদাতাকে আমি চিহ্নিত করি, সেটা হচ্ছে টেলিকম, সেটা হচ্ছে টোব্যাকো, বিএটি মোস্টলি, আর হচ্ছে আমাদের জি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেটা আমরা বলছি ব্যক্তি বিকাশ, খাত, রকেট, আর একটা জিনিস হচ্ছে নগদের মতো যেটা প্রতিষ্ঠানে India র কর্পোরেট বসে ট্যাক্স বসে একটু পায়। মোবাইল বাড়তে পারে, ফাইন্যান্সিয়াল সেটি আসলে বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আহসান ইসলাম মনসুর যুক্ত আছেন আমাদের সঙ্গে। ছোট করে একটু জানতে চাই ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে পারছি যে 15% আয়কর আরোপের একটি প্রস্তাবের কথা বলা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আইসিটি ইনস্টিটিউটে। এগুলো মূলত ট্রাস্ট দিয়ে পরিচালিত হয়, কিন্তু এসব প্রতিষ্ঠানের আয় থেকে সরকার 15% আয়কর আরোপ করতে যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, শিক্ষা বিস্তারে প্রভাব পড়তে পারে কিনা, কিভাবে ভাবছেন এটি? দেখেন, কর আরোপের ক্ষেত্রে যে রেশনাল গুলো, যুক্তিগুলো প্রয়োগ করা উচিত, আমরা কিন্তু সেটা দেখি না। অনেক ক্ষেত্রে কিন্তু কর আরোপ করতে হবে, কর আদায় করতে হবে, সেই জন্য একটা লক্ষ্যমাত্রার ভিত্তিতে নানান দিকে কর আদায় করার একটা প্রচেষ্টা থাকে। এবং এই বছরে অর্থ বছরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু কর ছাড়ার একটা প্রবণতা আছে, যাতে ব্যবসা বাণিজ্য আরো চাঙ্গা হতে পারে ইত্যাদি। এখন শিক্ষা খাতগুলাতে তো এটা একটা করের আওতার বাইরে থাকা উচিত, এই কারণে যে আপনি যেই মুহূর্তে, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যক্তি খাতে বাণিজ্যিক ভাবে তারা পরিচালিত হয়, কিন্তু সেটা হওয়া উচিত না। করের পরিবর্তে আমি মনে করি যে তাদেরকে রেগুলেটরি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে রাখলে, যাতে কিনা সেটা তাদের যে কমার্শিয়াল বেসিসে যাতে পরিচালিত না হয়, এটি একটি। আরেকটি যে যেই মুহূর্তে করটা বাড়ানো হবে সেই মুহূর্তে এটা ছাত্রছাত্রীদের উপরে যেয়ে পড়বে। এটা এই করের বোঝাটা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব হিসাবে আমি দেখছি। সুতরাং এই ধরনের কর বাস্তবায়নের আগে
এটার এই 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 শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে সামগ্রিকভাবে অন্যান্য মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তাদের পরিচালনা ব্যবস্থা, তারা যাতে তাদের যে প্রফিটটা হয় সেটা তো আসলে বিনিয়োগ হওয়ার কথা তাদের ওখানে, তারা তো প্রফিটটা ঘরে নিয়ে যাওয়ার কথা না, সেটা কিন্তু তাদের শিক্ষার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের কাজে ব্যবহার করার কথা। সুতরাং আমি মনে করি যে এই ধরনের কর আরোপের ক্ষেত্রে আরো একটু যৌক্তিক বিবেচনা রাখা উচিত, কারণ শিক্ষার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু তাদের উপরে যায় পড়ে এবং ছাত্রছাত্রীদের উপরে তাদের বেতন বাড়বে, তাদের শিক্ষার ব্যয়টা বাড়বে এবং এটা শিক্ষাকে অনুৎসাহিত করার একটা পদক্ষেপ বলে আমি মনে করি। জি, ডক্টর ফাহমিদা খাতুন যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমাদের একটি বিরতির সময় হচ্ছে, আপনারা তিনজনে আমাদের সঙ্গে যুক্ত আছেন, বিরতির পর ফিরব। দর্শক, ইসলামিক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদে বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আজ ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় মহামারীর বাজেটে প্রত্যাশা মিটবে কি। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন আহসান এস মনসুর, ফাহমিদা খাতুন এবং মোহাম্মদ আলী খোকন। মোহাম্মদ আলী খোকন, আপনার কাছে একটু আসতে চাই। এই পর্বে আমাদের সময় একটু কম, আপনার কাছ থেকে একটু অল্প সময় মূল্যায়ন জানতে চাই। কালো টাকার ব্যবহার নিয়ে বারবার সরকার সুযোগ দিচ্ছে, সরকারের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরাও। এবারও হয়তোবা সেটি একটু নানান দিক থেকে ঘুরিয়ে ফিরে একই বিষয় আসতে পারে। কি অবস্থায় সরকারের যাওয়া উচিত, কি মনে করেন আপনাদের স্বার্থের কথা বিবেচনা? আমি আপনাকে একটা কথা বলবো। আমি কিছুদিন আগে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি সরকার বারবার একটা কথা, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যতদিন কালো টাকা থাকবে ততদিন সাদা হবে। আমার প্রশ্ন হলো যে কেন এই টাকা আপনারা ফ্ল্যাট কিনতে দিচ্ছেন? এতে করে সরকারি দুর্নীতিপরায়ণ অফিসারদের টাকাগুলি চলে যাচ্ছে এই ফ্ল্যাটের মধ্যে, এবং ফ্ল্যাট নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের ক্রয়ের বাইরে চলে যাচ্ছে। 4,000 টাকার ফ্ল্যাট 7,000 টাকা বিক্রি হচ্ছে। আপনারা কেন এই কালো টাকা সাদা করার জন্য, যেটা 19 ট্রিপল-এ ছিল আয়কর অধ্যাদেশের, যে কোনো ব্যক্তি যদি শিল্প কারখানা করে 2 বছরের মধ্যে সে যদি উৎপাদনে যায় তাহলে তাকে সেই টাকাকে প্রশ্ন করা হবে না। আপনি ইকোনমি জোন করছেন, ইকোনমি জোনের মধ্যে বিনিয়োগটা ফ্রি করে দেন, তাহলে তো শিল্প হবে, মানুষও কাজ করবে। কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে টাকাগুলি ঢোকার মধ্যে মধ্যবিত্ত ফ্ল্যাট কিন্তু নাগালে কেনার বাইরে চলে যাচ্ছে। আমরা মনে করবো, সরকারের কাছে দাবি জানাচ্ছি, কালো টাকা সাদা করার পথটা শিল্পের মধ্যে করা হোক, নট দ্য কোনো ফ্ল্যাট। ফ্ল্যাটের দামগুলি আজকে কেন বাড়ছে? গুলশানে 32,000 টাকা ফ্ল্যাট বিক্রি হইতেছে, কারণটা কি? এই ফ্ল্যাট তো থাকার কথা, একটা নির্মাণ ব্যয় হলে একটা ফ্ল্যাটে 3,000 টাকা পার স্কোয়ার ফিট, জমি সহ 5,000, ম্যাক্সিমাম 6-7,000 টাকা হওয়ার কথা। সেখানে 32,000 টাকা দিয়ে কারা ফ্ল্যাট কিনছে? সেই আলোচনায় আমরা যাওয়া উচিত। এবং আমরা দেখেন, সাধারণ ভারতবর্ষে মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্ল্যাট কিনতে পারছে, আমাদের দেশে কোনো মধ্যবিত্ত চাকরিজীবী, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারাও ফ্ল্যাট কিনতে পারবেন না যতদিন পর্যন্ত কালো টাকা ফ্ল্যাটের মধ্যে থেকে না সরানো হবে। একটা শিল্পীতে 1,000 লোক কাজ করলে ট্যাক্স আদায় হবে। এবার আরেকটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই ডক্টর আহসান এস মনসুর, আপনার কাছে। যে সাধারণ মানুষ অনেকেই বলে থাকেন যে বাজেট, প্রতি বছর বাজেট দেওয়ার পর কখনো কখনো আগের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়, জিনিসপত্রের দাম বাড়ে, এবারও আবার খারাপ অবস্থা তৈরি হবে কিনা। অনেকে বলে থাকেন বাজেট যদি আমাকে একটু স্বস্তি দিতে না পারে তাহলে বছর বছর বাজেটের আকার বাড়িয়ে লাভ কি? এই বাজেট দিয়ে বা কি হবে? মানুষকে তো উদ্বিগ্ন করে তোলে বাজেট। এই জায়গায় সরকার আসলে স্বস্তি দেওয়ার জায়গাটি আছে কিনা? ডক্টর মনসুর কাকে বলছেন? জি, ডক্টর মনসুর আপনাকে বলছি। হ্যাঁ, না, স্বস্তি দেওয়ার জায়গা আছে, স্বস্তি দেওয়ার জায়গা আছে 2-3 জায়গাতে। বিশেষ করে যদি আমরা একটা ইনকাম ট্রান্সফার দিই, যারা নতুন দরিদ্র হয়ে গেছে, নিউ পুয়ার, তাদের জন্য যদি আমরা একটা ইনকাম ট্রান্সফার প্রোগ্রামের ব্যবস্থা থাকতো বাজেটে, তাহলে সেটা একটা স্বস্তিদায়ক হতো। স্বস্তির জন্য যদি সরকার বলতো যে আমরা এই অর্থ বছরের মধ্যে এইভাবে আমরা করোনা দূর করবো বাংলাদেশ থেকে, এবং যদি সরকার বলতো যে আমাদের প্রস্তুতি, সরকার করছে কিছু, আমি জানি এই বাজেটে সেই স্বস্তিদায়ক দিকগুলো আছে। যেমন এই ডিভিশনাল শহরের বাইরে জেলা হসপিটালগুলোতে তারা উন্নয়ন করছে, যাতে কোভিডের ধাক্কাটা যখন আসবে সেখানে যেন তারা ট্যাকেল করতে পারে। এই জায়গাগুলো আপনাদের স্বস্তিদায়ক। এই জায়গাগুলোকে আরেকটু বিস্তৃত করে আরেকটু ডেফিনিটিভ, যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এগুলো বাস্তবায়ন না করতে পারে তাহলে কিন্তু স্বস্তির কারণ হবে না, আর অস্বস্তির কারণ হবে। যে আমরা টাকাও দিলাম, আমরা সেবাও পেলাম, সেই অবস্থাটা যেন না হয়। আমাদের যন্ত্রপাতি এসে যেন এয়ারপোর্টে পড়ে না থাকে 6 মাস, যেখানে আইসিইউ, সেখানে আইসিইউ এর যন্ত্র কেন 6 মাস পড়ে থাকবে ঢাকা এয়ারপোর্টের কাস্টমস হাউস? সেটা তো একেবারেই গ্রহণযোগ্য নয়। তারা কারা যারা এই সিদ্ধান্ত নিতে পারে না? কারণ এখানে ট্যাক্স দিয়ে কে ছাড়াবে? এই বিবাদ করতে যদি আমাদের 6 মাস লেগে যায় তাহলে তো আমরা করোনা ট্যাকেল করতে পারবো না।
এই জায়গাগুলোতে নজর দিতে হবে সরকারকে, জি। তাহলেই জনগণ আশ্বস্ত হবে। জি, ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে একই প্রশ্ন। মানুষ আসলে স্বস্তি চায়। বাজেটের দিন থেকে যদি মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, না জানি কোন জিনিসের দাম বাড়লো, না জানি কোন কষ্টে পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম, সেই জায়গা থেকে স্বস্তির বিষয়টি তো নানাভাবে ভাবা যেতে পারে। কিভাবে ভাবছেন যে স্বস্তি দেওয়ার জায়গা কোথায় সরকার? স্বস্তি দেওয়ার জায়গায় এই করোনার সময় তো অবশ্যই যারা দরিদ্র, অতি দরিদ্র, দারিদ্র সীমার নিচে পড়ে গেছে, যারা চাকরি হারিয়েছে, তাদের আসলে আয়ের সংস্থান করা, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা এবং তাদের চাকরি, এবং যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যদি ব্যবসাটা ফেরত আসতে পারে, তাদের তাদের এবং তারা অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় তো হচ্ছে চিরাচরিত, এবং সেটা সবার জন্যই, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র সকলের জন্য যে করের বোঝা কোথায় আসলো, পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লো কিনা। দেখা যায় যে করের নতুন কর না ঘোষণা করা হলেও বাজেটের আগে আগেই কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। এটি একটি আমাদের দেশে একটা মানে ডিস্টর্টেড মার্কেট, এবং মার্কেট প্লেয়াররা এমন ভাবে আসলে এখানে ব্যবহার করেন যে তাদের আমরা কিন্তু এটার একটা ঘানি টানতে হয় আমাদের। তো স্বস্তির জায়গা হবে এটাই, এই অতিমারির সময়, যে কর্মহীনদের কর্ম সৃষ্টি করুন এবং আয়হীনদের আয়ের ব্যবস্থা করুন। টাকার প্রভাব বাড়ানো। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ইসলামী ব্যাংক টালিখাতায় বিরতির পর ফিরছি। আবারও স্বাগত ইসলামী ব্যাংক টালিখাতায়। আলোচনার বিষয় মহামারীর বাজেটে প্রত্যাশা মিটবে কি। আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনজন, ডক্টর আহসানিস মনসুর, ডক্টর ফাহমিদা খাতুন এবং মোহাম্মদ আলী খোকন। ডক্টর আহসানিস মনসুর, আপনার কাছে আবারও আসতে চাই। বাজেটে প্রতি বছর ভর্তুকি দেওয়া হয়, এবার ভর্তুকির পরিমাণটা গতবারের তুলনায় কিছুটা বাড়বে, কিন্তু অভিযোগ আছে ভর্তুকির টাকাটা ঠিকমতো ব্যবহার হয় না। তছরূপের অভিযোগও তো আসে। যেমন বিদ্যুৎ খাতে বলা হয় যে টাকাটা ভর্তুকির নামে দেওয়া লোকসান হয় এবং এটা আসলে অন্য এক শ্রেণীর ব্যবসায়ের পকেটে চলে যাচ্ছে। বাজেটে কিন্তু এই বিষয়গুলো আলাদা করে সুনির্দিষ্ট করা হয় না, করা উচিত কিনা জবাবদিহির জায়গায়। দেখুন, ভর্তুকিটা পৃথিবীর সব দেশেই থাকে কম বেশি, কিন্তু কথা হলো যে ভর্তুকিটা কি যথাযথভাবে ব্যবহার হবে কিনা। এই বিদ্যুৎ খাতের কথা যেটা বলতেন, সেখানে বিশালভাবে ভর্তুকি চলে আসছে 2010 সাল থেকে, এবং এটা পরিমাণটা কথা ছিল যে প্রথম 4-5 বছর লাগবে, তারপরে আর লাগবে না, কিন্তু দেখা গেল চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল। এটা আর পার্মানেন্ট একটা সলিউশন টু মেক মানি। তো এইভাবে তো বিদ্যুতের দাম বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি বলে আমার কাছে ধারণা। 12.5 টাকা কমার্শিয়াল রেটে বিদ্যুৎ নিতে গেলে, এটা একটা অসম্ভব রকমের উঁচু হার। এর মধ্যে আবার আমাদের বিনা পয়সায় দেওয়া গ্যাস গুলো আছে। এই বিনা পয়সায় দেওয়া দেশীয় গ্যাস দিয়েও তারপরে যদি 12,500 টাকা করে দিতে হয়, ভারতে তো তার অর্ধেক রেটে তারা বিক্রি করছে আমাদের কাছে, তা তো 6 টাকা করে বাংলাদেশে দিচ্ছে, অফারই করতেছে। ভারতে তো সৌর বিদ্যুৎ ট্রেডই হচ্ছে 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা করে রুপি, 3.5 রুপি, 4 রুপি করে ট্রেডিং ফ্লোরে। তো আমরা কেন আমাদের বিদ্যুৎ তৈরি করতে এত বেশি টাকা লাগবে? এই প্রশ্নটা তো লেজিটিমেট, এবং এই প্রশ্নের সদুত্তর নাই। এখনো কেন আমরা এই পিকিং পাওয়ার প্ল্যান্ট এখনো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে ছোট ছোট সব বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেটা তেল দিয়ে চলে। তো এই টাকাগুলো কিন্তু জবাবদিহিতা হচ্ছে না। কৃষির ক্ষেত্রে আমরা দিচ্ছি, আমি মনে করি যে সেটা যথাযথ, সেটা মোটামুটি ভাবে আমরা এই ভর্তুকি দেওয়াতে আমরা যথেষ্ট ভালো ফল পেয়েছি। কৃষকরা সস্তা দামে সার পাচ্ছে, তারা বিদ্যুৎ পাচ্ছে, তারা কীটনাশক পাচ্ছে, বীজ পাচ্ছে, এগুলো আমাদের কাজে লাগছে, আমাদের খাদ্য স্বনির্ভরতায় আমাদেরকে সহায়তা দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্র আছে যেগুলোতে আমাদেরকে দেখতে হবে, যেমন এই যে 2% করে দেওয়া হচ্ছে রেমিটেন্সের উপর, এটা আসলে কি যৌক্তিকতা আছে কিনা, এটা নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে। এই 2% না হলেও কিন্তু এই টাকাটা আসতো। জি, আসলে 2% রেমিটেন্সের সঙ্গে আসলে চমক সৃষ্টি করেছিলেন বর্তমান অর্থমন্ত্রী। আজকে আবার তিনি তার তৃতীয় বাজেট দিচ্ছেন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আসি। এই যে ভর্তুকির বিষয়টি, যেটি এক প্রসঙ্গ আসছে, রেমিটেন্সের সঙ্গে 2% করে দেওয়া হচ্ছে, কৃষির প্রসঙ্গ আসছে, কিন্তু একটি বিষয় যে ভর্তুকি এক জায়গায় তছরূপ হচ্ছে বলা অভিযোগ আছে, আবার আরেক জায়গায় বলা হচ্ছে ভর্তুকিটা খরচ হচ্ছে না কৃষিতে। 9,500 কোটি টাকা এবারও দেওয়া বলা হচ্ছে, কিন্তু আদতে 6,000-6,500 কোটি টাকার উপর কৃষিতে খরচ হয় না, শুধুমাত্র দেখানো হয় ভর্তুকি আছে। হ্যাঁ, খরচ হচ্ছে না তাদের প্রয়োজনে। আমাদের তো কৃষিখাত একটা, আমাদের যে সব খাতগুলোর মধ্যে কৃষিখাত একটা অন্যতম ভালো পারফর্মার, এবং তাদের যতটা প্রয়োজন সেভাবেই কিন্তু এই ভর্তুকির সুযোগ নিয়ে কিংবা বিভিন্ন ধরনের যে প্রণোদনা দেওয়া হয়েছে অতীতে, সেগুলো ব্যবহার করে আমাদের কৃষকরা কিন্তু আমাদেরকে ভালো রিটার্ন দিতে পেরেছে। সুতরাং
যদি তাদের 9,000 9,500 কোটি টাকা না লাগে তাহলে সেখানে আমরা কম রাখবো, সেখানে অর্ধেক রাখলাম, যেটা খরচ হয় সেই পরিমাণে রাখা উচিত। এটি একটি বিষয়। আর ভর্তুকির সামগ্রিক ফিলসফিটা যে আমি কেন দিচ্ছি, যেটা এটাকে মানে সাধারণ জনগণের জন্য এটা কোনো কাজে আসছে কিনা নাকি অপচয় হচ্ছে, সেটাই হচ্ছে বিষয় আসলে। কারণ সব টাকাটাই তো দিনের শেষে মানুষের টাকা, জনগণের টাকা, সেইটার সর্বোচ্চ ব্যবহার এবং এফিশিয়েন্ট ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে মূল কথা আর কি। সুতরাং বলবো যে যেই খাতে প্রয়োজন এবং সেই খাতে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান থাকে লোকসানি, সেখানেও কিন্তু ভর্তুকি না অন্যভাবে তাদেরকে সহায়তা করা হয়, স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো। তো কিংবা অনেক সময় আমাদের যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে পুঁজি পুনর্ভরণ করা হয় বিভিন্ন ভাবে, কিন্তু এই যে সরকারের থেকে অর্থগুলি যায় নানানভাবে, সবগুলি কিন্তু ভালোভাবে ব্যবহার অর্থাৎ হয় না, এগুলোর স্বচ্ছতা efficiently দরকার, ব্যবহার হয় জবাবদিহি না। দরকার এবং আসলে খরচের সক্ষমতা দরকার। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী খোকন, আপনার কাছে আসছে যে আপনি আজকে আমাদের আলোচনার শেষ বক্তা। বৈষম্যের বিষয়টি আসছে, বলা হচ্ছে বাংলাদেশে বৈষম্য কিন্তু বাড়ছে এবং যে অভিযোগটি আছে যে বাংলাদেশে যাদের টাকা আছে, যাদের শিল্পপতি যারা, তারাই আবার টাকার মালিক হচ্ছেন, গরিবরা আরো গরিব হচ্ছেন। এই যে অভিযোগ শিল্পপতিদের দিকে যাচ্ছে যে তারা আরো বেশি টাকা বানাচ্ছেন, সেই জায়গায় বৈষম্য কমানোর ক্ষেত্রে বাজেটে কিভাবে নজর দেওয়া উচিত? আপনি যেহেতু ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, আপনার কাছে এই প্রশ্নটি। শুনতে পাচ্ছি না আপনাকে। জি, আমি আপনার প্রথম হলো আপনার প্রশ্নের সাথে আমি একমত নই যে যারা পয়সা আছে তারা পয়সা হচ্ছে। আসলে যে আমরা একটা আনইভেন কম্পিটিশন করছি, একটা অবৈধ টাকার সাথে বৈধ টাকা যারা আমরা অর্জন করছি তারা একটা তাদের আনইভেন কম্পিটিশন করছি। আমি 10,000 লোককে কর্মসংস্থান করে ব্যাংকে টাকা নিয়ে ইন্টারেস্ট দিয়ে ঋণ পরিশোধ করে আমাকে ট্যাক্স দিতে হতো 25%, আর যিনি কালো টাকা সাদা করবেন তার ট্যাক্স 10%। তার কোনো কষ্ট ফান্ডে খরচ নেই, বিদ্যুৎ বিল নেই, গ্যাস বিল নেই, শ্রমিকের বিল নেই। আমরা প্রতিনিয়তই কিন্তু প্রকৃতির সাথে, আমরা এই মহামারীর সাথে যুদ্ধ করে যাচ্ছি, আমরা ব্যাংকের সাথে যুদ্ধ করছি, আমরা এক্সপোর্টের সাথে যুদ্ধ করছি, সারা বিশ্বের অর্থনীতির সাথে আমরা প্রতিযুদ্ধ করছি। সুতরাং আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি যে পয়সা টাকাওয়ালারা টাকা মালিক হচ্ছেন না, বরং অবৈধ টাকার মালিকরা আরো অবৈধ টাকার মালিক হচ্ছে। আর যারা বৈধভাবে বৈধ পথে অর্জন করছে তারা সরকারের বিভিন্ন খরচ দিয়ে এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে, এই মহামারীর সাথে, অতি মহামারীর সাথে যুদ্ধ করে তারা ব্যবসায় টিকে থাকা আজ কঠিন হয়েছে এবং তারাই হয়রানির বেশি শিকার হচ্ছে। ট্যাক্স ভ্যাট অফিসগুলি, তাদের অফিসগুলি হামলা করছে, তাদের উপর বারবার করের বোঝা বাড়ছে। সুতরাং আমি বলবো যে বলবেন অবৈধ টাকার মালিকরা অবৈধ টাকার অনেক মালিক হচ্ছে, বৈধওয়ালারা দিন দিন কষ্ট পাচ্ছে এবং তাদের উপরে বিভিন্ন ধরনের হয়রানি বাড়ছে। আমরা মনে করব যে সরকার যারা শিল্পের সাথে জড়িত, প্রকৃতপক্ষে যারা শিল্প তারা করে, এবং ছোট শিল্পরা বেশি হয়রানি হচ্ছে। এবং আপনি দেখেন উপজেলা লেভেলের ছোটখাটো ভ্যাট অফিস, বড় লোক যারা অবৈধভাবে যারা পোর্ট দিয়ে মাল আমদানি করছে, বাজারে বিক্রি করছে, কালোবাজারে সুতা বিক্রি করছে, কালোবাজারে কাপড় বিক্রি করছে, তাদের হামলা করে না, কিন্তু যিনি বৈধভাবে করছে তার উপর বিষয়টি দাঁড়াচ্ছে অবৈধ উপার্জনের কারণেই বাংলাদেশে বৈষম্য প্রকট হচ্ছে, এটি তো বলতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ডক্টর হাসানুস মনসুর, ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে ধন্যবাদ আজকে টালিখাতে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ইসলামিক টালিখাত আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।